নমস্কার, শুরু করছি সৃজনীর নিবেদিত কথা ও সুরে। আর আজকের এপিসোডে মানে এমন একজন মানুষকে আমি কাছে পেয়েছি যার কি বলবো, একাধারে তার অনেকগুলো আইডেন্টিটি, অনেকগুলো পরিচয়। কোন পরিচয় দিয়ে শুরু করবো ভাবতে পারছি না। প্রথমে একাধারে একজন স্কুল শিক্ষিকা, দ্বিতীয়ত হচ্ছে একজন বাচিক শিল্পী, তৃতীয়ত হচ্ছে এই মুহূর্তে একজন একজন একটা বড় দায়িত্বে আছেন। কি যেন দায়িত্বটা একটু যদি বলুন। স্কুলের দায়িত্বের কথা বলছি। হ্যাঁ, স্কুলের দায়িত্বে। স্কুলের দায়িত্বে এখন সিনিয়র মানে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়েছি, এবং কন্যাশ্রীর নোডালটা আমি দেখি, অর্থাৎ গভর্নমেন্ট আর স্কুলের মাঝখানের যে ব্যক্তি সেটা আমি। আচ্ছা, নাম হচ্ছে সর্বরী রায়। তো আমরা অবশ্যই সর্বরী রায়ের আমরা পরিচয়টা দিলাম, এবং আশা করি আরো বেশি ভালো লাগবে তার কণ্ঠস্বরে কবিতা। আমরা একটু কবিতা শুনবো, তারপর অনেক কথা, আমাদের আমাদের অনুষ্ঠানটার নামই কথা ও সুরে, তো অনেক কথা থাকবে। চলো, কোন কবিতা আজকে শুনবো আমরা? অ্যাকচুয়ালি রিসেন্ট গেছে বিশ্ব কবি দিবস, তো সেদিন হঠাৎই একজন আমার পরিচিত দিদি আর কি, তিনি বলেন যে এটা একটা পোয়েটস ফাউন্ডেশনে তুমি চলে এসো, ওখানে কবিতা বলবে। তো ওখানে প্রায় শখানেক বা তারও বেশি কবি ছিল, আমি গেলাম। তো কতটা মানে বুঝিনি যে নিজে এতটা গুরুত্ব পাবো, তো সেখানে যাই হোক গিয়ে কবিতাটা বলেছি। এবং শুধু তা না, আমার ওই কবিতাটাই ওই প্রোগ্রামের যে আর কি কাভারেজটা হয়েছে, ভিডিও যে কাভারেজটা হয়েছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড এখন ঘুরছে, কারণ ওই অর্গানাইজেশনটা ইউনেস্কোর দ্বারা অ্যাকনোলেজড। আচ্ছা, বাহ। তা সারা বিশ্বে কিন্তু ওই ইউটিউব যে ভিডিওটা, ওটা এখন ছড়িয়ে পড়েছে। তো আমি ভাবছি যে ঠিক আছে, এই নারী দিবসেই কবিতাটা আমি লিখেছিলাম। আচ্ছা, এটা নিজের লেখা। সেটা আমি একটুখানি পাঠ করে শোনাচ্ছি। অবশ্যই। আমি নারী, আমি সেই পুরুষের পূজা করি যে আমাকে দিয়েছে স্থান, সযত্নে বক্ষে তার। তবু বলেনি কখনো মুখ ফুটে, অপেক্ষা করেছে দীর্ঘদিন অতি বিনয়ে। সমস্ত বায়না করেছে শিরোধার্য, নীরবে বোঝাতে চেয়েছে কতটা সে অপরিহার্য। কাঁধে তুলে নিয়েছে আমার সকল ভার, কোনোদিনও দেখায়নি কোনো অধিকার। আমার অসুখে ফেলেছে চোখের জল, আর হতাশায় করেছে কপালে চুম্বন। ছায়া হয়ে থেকেছে সারাক্ষণ, আমি দেহ হলে সে যেন আত্মার মতন। পেতেছে হাত পায়ের তলায়, যেখানে পথ কণ্টকময়। ছড়িয়েছে ফুল বসন্ত শয্যায়, শরীর ভরিয়েছে ভালোবাসার ছোঁয়ায়। তার উথাল পাথাল বুক আর উষ্ণ প্রশ্বাস প্রতিক্ষণে দিয়েছে আশ্বাস, আমি তার, সে আমার। তাই আজ বলে যাই, ওগো তুমি আছো, আমি তাই রয়ে যাই। সত্যি মানে অসাধারণ। মানে আমার না এটা শুনতে মাত্র যেটা মনে হচ্ছে, মানে জাগছে এই লেখালেখিটা মানে একদম কি শুরু থেকে? ব্যাপারটা তা নয়, আসলে লিটারেচারের মানুষ তো, ইংলিশ লিটারেচার নিয়ে পড়েছি, তার সঙ্গে বেঙ্গলি লিটারেচার, ফলে এটা একটা কালচার মানে ছিলই, আমার ভালো লাগার জায়গা একটা ছিলই। তো করোনার সময় বিশেষ করে যখন দেখা যাচ্ছিল যে আমরা স্কুলের অ্যাক্টিভিটিস আমাদের একটু কম হচ্ছিল, আজ যাচ্ছি কাল ছুটি, বা ঠিক আছে অর্ধেক দিন ক্লাস করছি অর্ধেক দিন বসে আছি, একটা ডিপ্রেশন সব লেভেলেই ছিল। তার কারণ হচ্ছে যে তখন স্কুল বন্ধ, সঠিকভাবে চলছে না সব কিছু, বাচ্চারা আসছে না, আমরাই পুরো ব্যাপারটাকে কোনো রকমে, মানে যারা তখন আমরা অ্যাডমিনিস্ট্রেশনটা দেখছিলাম, কোনো রকমে আমরা স্কুলটাকে আর কি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। সেই সময় কিছুটা অবসর সময় পাচ্ছিলাম, এবং সেই সঙ্গে মনে হচ্ছিল যে এই নেগেটিভ যে একটা বাতাবরণ চলছে, তার মধ্যে কিন্তু পজিটিভ যদি কোনো হাওয়া আসতে পারে বা কেউ আনতে পারে, সেটা হয়তো এই
ক্রিয়েটিভিটির ওয়ার্ল্ডটা। একদম। তো মানে যদি নিজে একটু লেখালেখি করি তাহলে মনটাও ভালো থাকতো এবং কোয়ালিটি টাইম আমরা আর কি স্পেন্ড করতে পারতাম। তো সেই রকম একটা চিন্তা ভাবনা থেকেই তখন লেখাটা স্টার্ট হয়। ধীরে 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 ছোট ছোট কবিতা লিখতে লিখতে এখন অনেক কবিতা লিখতে পারি, অনেক সেখানে বলিষ্ঠতা এসে গেছে। তবে আমার কবিতার মেন বিষয় আগেও ছিল লাভ, অর্থাৎ প্রেম, আজও তাই। কারণ প্রেমের না বিভিন্ন রকম রূপ আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের মধ্যে প্রেমের অনুভূতিটা বিভিন্ন রকম। তাই প্রেম বিষয়টাকে কাটাছেঁড়া করে কিছুটা বলতে পারো রিসার্চ ওয়ার্ক করে তার উপরে লেখা। কখনো হয়তো হতাশা থেকে লিখছি, কখনো হয়তো খুব ভালোবেসে লিখছি, কখনো অভিমান থেকে লিখছি। তো বিভিন্ন রকম ভাবে আর কি এই প্রেমের জগতেই ঘোরাফেরা এবং সেটা নিয়েই লেখালেখি আর কি, মোটামুটি এটাই। আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে প্রথম কথা যে ডেফিনেটলি প্রেম, কোনো মানুষের জীবনে প্রেম না থাকলে সে একদম মৃত মানুষ। আমার লজিক বলে সেই প্রেম মিনস কিন্তু ওই কিছু মানুষের ধারণা হচ্ছে প্রেম মানে ওই জঙ্গলের রাস্তাঘাটে ঘোরা হচ্ছে প্রেম। প্রেম মায়ের সঙ্গে হয়, প্রেম ভগবানের সঙ্গে হয়, প্রেম সবার সাথেই হতে পারে। প্রেম আলাদা একটা সাবজেক্ট, আর প্রেম থাকতেই হবে শরীরের মধ্যে। প্রেম হচ্ছে এনার্জি, প্রেম হচ্ছে অক্সিজেন। কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছে করছে, একটা সময় যেটা আমার জানা, মানে সেটা হচ্ছে হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং প্রধান শিক্ষিকা, সেখানে দাঁড়িয়ে পরবর্তী সময় আরেকটা স্কুলে আসা, মানে কলকাতা কোনো একটা স্কুলে আসা, ওই স্কুলটাকে ছেড়ে আসা কেন? মানে অত মানে ওখানে একটা আন্তরিকতা ছিল, প্রচুর স্টুডেন্টরা ভালোবাসতো বা তাদের প্রতিও একটা মানে কি বলবো, তোমার একটা আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল, সেখানে দাঁড়িয়ে ওই স্কুলটার প্রতি যদি বলো কিছু। হ্যাঁ, স্কুলটাকে আমি খুবই ভালোবাসতাম এবং 5 বছর ধরে আমি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম। আমার যতটা সম্ভব হয়েছে আমি সেটাকে একটা চূড়ান্ত জায়গায় তার উন্নতি করার চেষ্টা করেছি, তাকে সেই লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো আমার মনে হয়েছিল যে মোটামুটি ওই জায়গাটাতে আমার কাজ অনেকটা হলেও শেষ, আমাকে হয়তো অন্য কোথাও প্রয়োজন আছে, এটা মনে হয়েছিল। এবং সেটাই দেখা গেছে যে একেবারেই সত্যি। আমি কিন্তু ওখানে চেয়ারে বসে যা যা করতে পেরেছি, ডেভেলপমেন্টাল যা যা বিল্ডিং বলো, রাস্তা বলো, টয়লেট ইত্যাদি, সোলার সিস্টেম, সোলার পাওয়ারের ব্যাপারটা আমি আসবার আগে যাই হোক ওটা স্যাংশন করেই এসেছিলাম। মিড ডে মিল ডাইনিং হল একটা বিশাল, যেটা হালিশহরের সব লোকেরা দেখতে পাবে, এরকমও একটা ব্যবস্থা আমার ওই স্কুলে ছিল। সমস্ত করার পর আমি যখন এই স্কুলে বলতে পারো কার্যত ডিমোশন নিয়ে এসেছিলাম, তখন কিন্তু মনে কখনো এই লজ্জাটা পাইনি বা আমার কখনো মনে হয়নি যে আমি হেরে যাচ্ছি। আমার মনে হয়েছে যে আমি যদি কাজ জানি তাহলে চেয়ার আমার কাছে আসবে, আমাকে চেয়ারের কাছে যেতে হবে না। আমার এই স্কুলের কাজ মোটামুটি আমি শেষ করেছি, কিন্তু অন্য স্কুলে হয়তো আমার কিছু প্রয়োজনীয়তা আছে, তার তাগিদেই আসা। এবং এখানে এসে হ্যাঁ সত্যি আমি অনেক ডেভেলপমেন্টাল কাজ করতে পারছি, কারণ আমার হেডমিস্ট্রেস খুব ভালোবাসেন আমাকে, খুব পৃষ্ঠপোষকতা করেন, তিনি সব জায়গায় আমাকে এগিয়ে দেন। যেমন অ্যাডমিশনের ক্ষেত্রে বাচ্চার সংখ্যা বাড়ানোর যে দায়িত্ব সেটা আমার, কন্যাশ্রী ওরকম একটা ব্যাপার যেটা এত এত বাচ্চাদের টাকা পয়সা, তুমি জানোই যে 18 বছর হলে 25,000, এবছর 20 জনকে অন্তত 20টা মেয়েকে 25,000 করে পাইয়ে দেওয়া মানে একটা বিরাট ব্যাপার, ঘটনা আর কি। সেই সমস্ত করেছি। এবং তাছাড়াও ধরো কোনো মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, সেই বিয়েটা থামানো, আটকানো, দৌড়ঝাঁপ। আর এখন আমি কন্যাশ্রীর নোডাল হওয়ার জন্য তাদের মেন্টার, তাদের নিয়ে মিটিং করা, বিভিন্ন রকম প্রোপাগান্ডা ইত্যাদি, তার ছবি মানে সেটাকে একটা খাতায় হয়তো রেডি করা, সেই খাতাটা আবার হয়তো আমরা যাচ্ছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাচ্ছি, সেখানে শো করতে হবে, সেখানে মিটিং করছি। তো সবাই আমরা দুটো লেভেলেই আমরা কাজ করে যেমন খুশি, আর আমি এটা দেখেছি যে আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে তারা আমার কাছ থেকে কাজ পেয়ে কিন্তু যথেষ্ট খুশি। ঠিক আছে ম্যাডাম, আপনার কাজটা হয়ে যাবে, আপনি এত কষ্ট করছেন, ঠিক আপনার মেয়েটা ঠিক পেয়ে যাবে। তো এই যে এই কাজের যে আনন্দ, সেটা কিন্তু দুটো জায়গাতেই সেম। হ্যাঁ, কখনো মনে হয়নি যে আমি ওই জায়গা থেকে এখানে এসেছি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে রয়েছি, তা না। আমি তো কাজটাকে ভালোবেসেছি, আমি কিন্তু পদটাকে কোনোদিনও ভালোবাসিনি। তো আমি জানি যে আমি চেয়ারে থাকলেও যেটা করতে পারবো, চেয়ারে বাইরে গিয়েও সেটাই করতে পারবো। একদম সত্যি কথা। মানে আমি একটা কথা বললে যে কাজটাই মেন, মানে কর্মই মানুষের ধর্ম এবং কর্মই মানুষের পরিচয়। আপনি যেরকম কাজ করছেন তার উপর ডিপেন্ড করে মানুষ আপনার কতটা ভালোবাসবে বা কতটা তাচ্ছিল্য করবে। আমি একটা জিনিস লাস্ট একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে তারপরে কবিতায় যাব।
তারপর একটা কবিতা শুনবো। সেটা প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষকতা করতে গিয়ে স্টুডেন্টদের মধ্যে পড়াশোনার বাইরে, মানে বলে না যে শিক্ষার পুঁথিগত শিক্ষার বাইরেও একটা শিক্ষা থাকে যেটা হিউজ বড় শিক্ষা, মানে এই যে কবিতা বলা, কখন গান গাওয়া, কখন সঞ্চালনা করা, এই শিক্ষাগুলো কি স্টুডেন্টদের মধ্যে কি দেওয়া হয় যে এইগুলো তোমাদের করতে হবে, মানে পড়াশোনার পাশাপাশি গিয়ে এগুলো করো বা এগুলো শিখো? হ্যাঁ, এখন তো এগুলোর ওপর ভীষণ মানে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে আলাদা করেই, কারণ লেখাপড়াটাকে অ্যাট্রাকটিভ করতে গেলে এবং ধরো একটা বাচ্চাকে যদি সার্বিক দিক থেকে তাকে একটা পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে কিন্তু এই জিনিসটার খুব দরকার আছে। আমরা সেই কত বছর আগেকার কথা বলছি, 72-73 সালের কথা, তখনকার দিনে আমাদের বাবা মারা কিন্তু আমাদেরকে সব কিছু শিখেছিলেন, নাচ, গান, ছবি আঁকা, ইনফ্যাক্ট একটা সেলাই ক্লাসেও বাবা পাঠিয়েছিলেন নিয়মিত, সেখানে সেলাইটাও শিখেছি। আচ্ছা, মানে শিখিনি এরকম কিছু নেই, ব্রতচারী শিখেছি, খেলাধুলায় আমি এক্সপার্ট ছিলাম। তো সব রকম সেই সময় একটা চেতনা যদি থেকে থাকে যে একটা মানুষকে বা একটা মেয়েকে এইভাবে বড় করা যায়, তাহলে আজকের দিনে তো সেটা আরো বেশি আমি বলবো যে প্রাসঙ্গিক, খুবই দরকার সেটা। তো সেটাই হচ্ছে কথা, যে নিশ্চয়ই দরকার, এবং সেটার জন্য সিসিআরটি ট্রেনিং নিয়েছি আমি গত বছর, কালচারাল ট্রেনিং, স্টেট রিপ্রেজেন্ট করেছি গোটা পশ্চিমবঙ্গ থেকে, একা এক মহিলা, সেটা আমি আসাম গিয়েছিলাম, এবং সেখান থেকে আসার পর তোমরা জানো যে এই ট্রেনিং হয়ে গেলে আমরা রিসোর্স পার্সন হয়ে যাই। তো আমরা এখন স্টেটের রিসোর্স পার্সন, এবং তাঁরাও অপেক্ষা করে থাকেন, কমিশনার অফ এডুকেশন সেই ডিপার্টমেন্ট থেকেও মানুষেরা অপেক্ষা করে থাকেন যে ম্যাডাম আপনার প্রোগ্রাম কবে হবে, দেখবো। কিন্তু মানে সবাই কিন্তু এনকারেজ করছে এখন জিনিসটাকে, যে আপনিও করুন, আপনার সঙ্গে যে বাচ্চা রয়েছে তাদেরকেও এই জিনিসটা কালচারাল ওয়ার্ল্ডে নিয়ে আসুন। লেখাপড়াটা যেন এই আনন্দের মধ্যে দিয়ে হয়। একদম। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতি নিয়ে ফিরে আসবো অবশ্যই কবিতা নিয়ে। আর তারপরে একজন শিক্ষক বা শিক্ষিকা তার কতটা মানে একটা স্কুলকে কতটা ডিপেন্ড করে বা কতটা তারা একটা ছাত্রছাত্রীকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই বিষয় নিয়ে পরে কথা বলবো। আসো। আমরা একদম সরাসরি আমাদের আজকের একাধারে শিক্ষিকা, বাচিক শিল্পী এবং আর্ট শিল্পী, মানে অনেক গুণ তার একটা কবিতা থেকে। কি কবিতা শুনবো? প্রেমের আরো একটা কবিতা। যদি ভালোবাসা হেরে যায়, তুমি মাঠ ছেড়ে যেও, আমি ছাড়বো না কোনো দিনও। মারাদোনার মতো আরো একটা গোলের চেষ্টা করে যাব। যদি ভালোবাসা ডুবে যায়, তুমি সাঁতরে পাড়ে চলে যেও, আমাকে ওইখানেই ভাসতে দিও। টেনে তুলতে হবে তো, তারই চেষ্টা করব। যদি ভালোবাসা উবে যায়, জলীয় বাষ্পের মতো তুমি চলে যেতে পারো, আমি যাব না। সেই বাষ্প থেকে বৃষ্টি হয়ে নামব। যদি ভালোবাসা মরে যায়, তুমি ছেড়ে যেও আমায়, আমি কিন্তু ছেড়ে যেতে পারবো না। মৃতদেহ আগলে রাখবো, কিছুতেই পোড়াতে দেব না। আমি সিরিয়াসলি একটা জিনিস, লেখার মধ্যে যে এতটা স্ট্রং, মানে পাওয়ারফুল লেখা, মানে লেখালেখি কি কারো কাছে শেখা, মানে কবিতার প্রতি ভালোবাসা বা প্রেম, এটা কবে থেকে জাগে? অ্যাকচুয়ালি কবিতা যারা লেখে বেশিরভাগই তারা জীবনকে দেখে শিখে, সেখান থেকে তাদের জীবন দর্শনটা কি হলো, উপলব্ধিটা কি হলো, সেটাকেই তারা কবিতার মধ্যে ইনপুটটা দিতে চায়। অনেক কথা আমরা হয়তো সবাইকে ডেকে বলতে পারি না, মানে আমার একটা এমন হয়তো পরিস্থিতি চলছে যে আমি তখন তোমাকে পাশে পাচ্ছি না, ওকে পাশে পাচ্ছি না, কার সঙ্গে জিনিসটাকে শেয়ার করব। তো তখন আমার যে ফিলিংসটা, আমি সেটা শেয়ারটা করার জায়গাটা হচ্ছে ওই খাতা, পেন, কি ডায়েরি, বা আমার কাছে যেটা একদম ফেসবুক ছাড়া ওপেন না করলে আমি লিখতে পারি না। আমার একটা অভ্যাসই এইটা যে আমি ডাইরেক্ট একদম ফেসবুকে লিখি, আমাকে কিন্তু খাতায় পেনে লিখে এখানে তুলতে হয় না। তো যাই হোক, সেই রকম ইমোশনাল কিছু মোমেন্টস থাকে যেটা কি না অনেক সময় হয় সঙ্গে সঙ্গে লেখা যায় সেটাকে নিয়ে, আর অনেক সময় হয় যে না, সেটা একটু যখন থিতু হয়ে যায় সেই সময় লেখা, তাতে কি হয় আবেগটা একটু কম হয় আর চেতনাটা, উপলব্ধিটা একটু বেশি হয়। যখন তুমি থিতু হয়ে যাওয়ার পর, একটা সিচুয়েশন গেছে তোমার উপর দিয়ে, তুমি থিতু হয়ে গেছো,
তার কিছুদিন বাদে তুমি লিখছো, তাহলে তখন কি হয়, তোমার চিন্তা উপলব্ধিটা অনেক বেশি গাঢ় হয়ে বেরোয়। আর যখন তুমি একদম টাটকা 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 লিখছো, আনন্দ পেয়েছো কি দুঃখ পেয়েছো, তখন কি হয়, ইমোশন মানে আবেগটা অনেক বেশি বেরিয়ে আসে। আচ্ছা, আমি আমার একটা প্রশ্ন যাচ্ছি, বা এই যে লেখালেখি বা কবিতা বলা বা সঞ্চালনা করা, এটা পরিবার থেকে কারা সাপোর্ট করেন? মানে পরিবার থেকে সাপোর্টটা কার কাছে বেশি পাবো? তোমার তো এক সন্তান আছে। সেই অর্থে সাপোর্ট, কিন্তু সেটা খুব দুঃখের বিষয়, সাপোর্টটা আমি পরিবার থেকে কখনো সেভাবে পাইনি, বা কেউ বলেনি যে তুমি একটা ভালো কাজ করছো বা ভীষণ ভালো ভালো করো তুমি জিনিসটা, এটা কিন্তু না। কিন্তু আমার, হ্যাঁ, এটা ঠিক, ফ্যান্স ফলোয়ার্স, তোমাদের মতো বন্ধুরা কিংবা ধরো আমার সহকর্মীরা, এরা আমাকে ভীষণ সাপোর্ট দেয়, এরা ভীষণ ভালোবাসে। আর এক্ষেত্রে বলতেই হবে যে আমার স্কুলের বর্তমান হেড মিস্ট্রেস, যার কথা আমি বারে বারে বলছি, উনি আমাকে প্রচণ্ড ভালোবাসেন, উনি আমার কবিতাও ভীষণ ভালোবাসেন। তো আগে যে কবিতাটা পড়ে শোনালাম, এটা ওনারও খুব ভালো লেগেছে। তো এই সব মানুষ যাদের মধ্যে আমি বিচরণ করছি কার্যক্ষেত্রে, ঠিক পার্সোনাল লাইফে আমি এটা সাপোর্ট পাইনি, কিন্তু প্রফেশনাল লাইফে যখন আমি, মানে সবাই দেখছে যে না, মানুষটা এত হার্ডওয়ার্ক করে স্কুলে, তার পাশেও একটা জায়গা রেখেছে, কালচারাল একটা দুনিয়া তার রয়েছে, তো তখন লোকেরা অ্যাপ্রিসিয়েট না করে পারে না, এরকম Obviously. ব্যাপারটা। আমি একবার জানতে চাইবো যেই যে টিচারের নাম বারবার আসছে, যে শিক্ষিকার নামটা যদি একটু বলো, কি নামটা? হ্যাঁ, শ্রীমতী মৌ চক্রবর্তী, আমার বড় দিদির মতোই। চেয়ারে যখন থাকেন তখন অবশ্যই আমার বস, কিন্তু অবশ্যই আমি পার্সোনালি ওনাকে নিজের দিদির মতোই দেখি, সেটা উনি জানেন। অবশ্যই মৌদিকে আমরাও প্রণাম জানাই যে কোনো একজন শিল্পীকে মানে এতটা উৎসাহিত করা এবং এগিয়ে যাওয়ার জন্য ডেফিনেটলি কিছু সংখ্যক মানুষ আছেন যারা আমার সবসময় টেনে ধরে, মানে এগোতে দেন না। আর সেখানে দাঁড়িয়ে আপনি যেভাবে মানুষটাকে এগোবার জন্য মানে কি বলবো, উৎসাহিত স্পেস দিয়েছেন। ডেফিনেটলি হ্যাঁ। অনেক অনেক এবং thanks। আজকেও একটা খুব ইম্পর্টেন্ট কাজ ছিল আমার, যাই হোক আমি বলাতে উনি সেটা কি আমাকে আর কিছু বলেননি, আমাকে কিন্তু আসতে অ্যালাউ করেছেন আর কি। এটাও একটা মানে প্রচন্ড ধন্যবাদের একটা বিষয় যে উনি এটা আচ্ছা, জীবনে দিয়েছেন। জীবনে কোথায় আফসোস মনে হয়? কি পেলেন আর জীবনে? মনে হয় এটা পেলে আমি আমার শিল্প জগৎ বা আমার জীবনটাকে আরো মেলে ধরতে পারতাম। কোথায় আফসোস? হয়তো আরো একটু আগে যদি ব্যাপারটাকে আমি মানে করতে। হ্যাঁ, একটু আগে শুরু করতাম বা নিজেকে বুঝতে পারতাম। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমার এই উপলব্ধি, আমার মধ্যে যে একটা শিল্পীর সত্তা ছিল, সেটা আমার লাইফে, এটা বলতেই হবে আজকে, তোমার কথা না বলে নয়। সেটা হচ্ছে যে সুমন আচার্যও, মানে তোমার কথাই বলছি, সে যদি আমার লাইফে না আসতো, আমি কিন্তু বুঝতে পারতাম না যে আমার ভেতর একটা আলাদা করে শিল্পীর সত্তা লুকিয়ে ছিল। এই প্রসঙ্গে বলতে গেলে একটু বলবো, 2020 সাল কোভিড সিচুয়েশন, টান উত্তেজনা, মানুষ ঘর থেকে বাইরে বেরোচ্ছে না। ঠিক ওই সময় আমরা প্রত্যেকটা শিল্পীরা গৃহবন্দী, কিন্তু কারো মন মেজাজ ভালো নেই, কারণ যারা শিল্পকলার মধ্যে যুক্ত, তারা প্রত্যেকটা মুহূর্তে তারা এই জগৎটার মধ্যেই থাকতে চান, কারণ তাদের একটা অক্সিজেন। সেই সময় আমি একটা নিউজ চ্যানেলে আমি একটা গানের একটা অনুষ্ঠান করি, ছুটির আড্ডা নামে। তো সেই অনুষ্ঠানের সঞ্চালিকা হিসেবে আমরা খোঁজ করছিলাম যে কাকে রাখা যায়। তখন এই মানুষটার সঙ্গে আমার কথা হয় যে এই মানুষটা যদি এই অনুষ্ঠানটার দায়িত্ব নেয়। কেন জানি না, আমি মনে হয়েছিল যে মানুষ এত সুন্দর ভালো কথা বলেন এবং এত কথার মধ্যে একটা মানে প্রেজেন্টেশন খুব মানে এত ভালো। তখন বলাতে ইনি দায়িত্বটা নেন এবং কাজটা শুরু করেন, এবং পরে গিয়ে আমাদের কাছে ইনফরমেশন আসে, মানে যারা শিল্পী তারা আমাদেরকে বলেন যে অসম্ভব ভালো উনি কথা বলেন এবং গোটা প্রোগ্রামটাকে উনি ভালো ম্যানেজ করছেন। সেই দিন আমি ফিল করেছিলাম যে মানুষের দ্বারা হবে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যে এত কাজ করেন, এত টেলিভিশন পর্দার বিভিন্ন চ্যানেলে সঞ্চালনা করছেন, গানের অনুষ্ঠান করছেন বা কবিতা লিখছেন, নিজে পাঠ করছেন, সব মিলিয়ে অসম্ভব ভালো। আমি একদম খুব আস্তে আস্তে আমরা শেষের দিকে যাচ্ছি, আরেকটা কবিতা শুনতে চাইছি। এটার বিষয়টা হলো, তুমি যেটা একটু আগে বলছিলে যে আমি ওখান থেকে চলে আসার পর অনেক লোককে, যারা আমাকে সত্যি ভালোবাসতো, বিশেষ করে আমার ছাত্রীরা, তারা মাঝে মাঝে আমাকে হয়তো ফেসবুকে খুঁজে পেয়েই প্রথম কথা তাদের যে ম্যাডাম খুব মিস করি, আপনি না থাকলে আমার পড়াটা হতো না। তো সেই তখন আমি তাদেরকে আর কি, আমার তখন খারাপ লাগে যে আমিও মিস করি, কথাগুলো শুনলে আমার খারাপ লাগে। যাই হোক, ছাত্রীরা তো সন্তানের মতো, তারা মিস করলে আমারও খারাপ লাগে। সেই জায়গা থেকে আমি রিসেন্টলি একটি ছাত্রীকে বলেছিলাম যে মিস করিস না,
সেইখান থেকেই কবিতাটা লেখা। চলো শুনবো। If you miss me, just look at the sky. I am there in the sunlight. Look at the rainbow. I am there mingled with the 7 colors row. At night, you may look at the silver moon in the sky from your roof. You will find me bathing in the moonlight. If you miss me, just look at the flowers of your garden. You will see me as the best one, blooming with a smiling face. The sweet fragrance of the flowers will carry my body odor to you. Look at the grassy bed in front of you and find me there as a small green grass having dewdrop on my head. If you miss me, look at the sweet showers of the rainy days and find me as a dancing raindrop, leaving footprint on the ground in front. At the lonely, breathless night, just stand by the side of the window of your bedroom. When air will come, you will feel me there. I will kiss on your forehead. So, miss me never at all. সত্যি মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে যেটা না পাওয়া হয় না, তার প্রতি যে একটা মানে ভালোবাসা বা প্রেম, এটা কিন্তু একদম বড় ফিক্স থেকেই যায়, মানে সেটা কখনো মোছা যায় না। অবশ্যই আজকে শিক্ষিকা শর্বরী রায় তার যে চিন্তা ভাবনা বা ছাত্রছাত্রীর প্রতি তার যে ভালোবাসা, মানে সেখানে দাঁড়িয়ে কিন্তু কোথাও একটা মানে কি বলবো না পাওয়ার একটা যন্ত্রণা বা ওই ছেলে মেয়েগুলোকে যারা এত ভালোবাসতো সেটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কথা প্রসঙ্গে বা তার লেখার মধ্যেও কিন্তু বারবার ফুটে ওঠে। আমরা একদম শেষের দিকে যেই ছাত্রছাত্রীগুলোকে আজকে সত্যি মিস মানে করো তুমি, মানে তাদের উদ্দেশ্যে কি বলবে? তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আমি তোমাদের সঙ্গেই আছি, যত দূর ইচ্ছে এগিয়ে চলো, আমার আশীর্বাদ রইল তোমাদের মাথার উপর। খুব ছোট্টবেলা একটা কবিতা পড়তাম, যেটা হচ্ছে যে ভাগ্য আমার মুখ্য জগৎ এক বিষয়ে নেহাত কানা, কোন জিনিসের কদর বেশি সঠিক মধ্যে নেই জানা। বাস্তবিক অ্যাকচুয়ালি কিছু কিছু সময় না আমরা এত এত কিছু হারিয়ে ফেলি, তখন নিজের মনটা খারাপ লাগে। তো অবশ্যই আপনারা জিতবেন, আপনারা না হারান সেই কামনায় রাখবো। প্রত্যেকে আমাদের কথা শুরু অনুষ্ঠান দেখবেন এবং সঙ্গে থাকবেন। অনেক অনেক শিল্পী এবং তাদের কন্টেস্টেন্ট আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আপাতত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।